ওয়েলকাম আপনাদের অজানা গল্পের ঝুলিতে। আজকের গল্প ডায়েরির শেষ পাতা, সেই ৩টে রাত। আজ আমরা শুনব এমন এক গল্প যেখানে একটি পুরনো ডায়েরির পাতায় লুকিয়ে আছে ৩টি রাতের এক অদ্ভুত রহস্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ঠিক দেখলাম তো, হ্যাঁ। রাত তখন ঠিক ১২টা। চারপাশ নিস্তব্ধ, যেন শহরটা গভীর ঘুমে ডুবে গেছে। দিনের সমস্ত কোলাহল থেমে গিয়ে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। ২৬ বছরের আবির তখনও তার ল্যাপটপের সামনে বসে অফিসের এক জরুরি প্রজেক্ট শেষ করার চেষ্টা করছিল। চোখের নিচে জমে থাকা ঘুমহীনতার ছাপ আর কপালের ভাঁজে লুকিয়ে থাকা হাজারো চিন্তা। ঘড়ির কাঁটাটা ধীরে ধীরে যখন রাত ১২টার ঘর ছুঁল, ঠিক সেই মুহূর্তেই ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক অদ্ভুত অচেনা শব্দ। আবির চমকে দরজার দিকে তাকাল। তার ফ্ল্যাটের সদর দরজার নিচ দিয়ে একটা সাদা রঙের খাম গলে ঘরের মেঝেতে এসে পড়ল। আবির ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়াল। এই নিয়ে টানা ৩ দিন, ঠিক রাত ১২টায় এই একই ঘটনা ঘটছে। প্রথম দুদিন আবির ভেবেছিল হয়তো কোনো কুরিয়ার বয় বা পাশের ফ্ল্যাটের কেউ ভুল করে চিঠি দিয়ে গেছে, কিন্তু আজ সে প্রস্তুত ছিল। খামটা মেঝেতে পড়তেই আবির এক লাফে গিয়ে দরজাটা টেনে খুলল। বাইরে লম্বা করিডোর, দুই পাশের দেওয়াল বেয়ে টিউবলাইটের ঠান্ডা আলো এসে পড়েছে মেঝেতে। কিন্তু করিডোরটা সম্পূর্ণ জনমানবহীন। লিফটের দিকে তাকাল সে। লিফটটা ৭ তলাতেই স্থির হয়ে আছে। ৪ তলার এই করিডোরে কোনো বাতাস নেই, কোনো পায়ের শব্দ নেই। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা বন্ধ করে দিল। মেঝে থেকে খামটা হাতে নিতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা চেনা, ভীষণ চেনা সুগন্ধ বাতাসে ভেসে এলো। এই সুগন্ধটা কোনো সাধারণ পারফিউমের নয়, এটা পাহাড়ি বুনো ফুলের গন্ধ। ঠিক যেমন সুগন্ধ আজ থেকে ৫ বছর আগে একটা বিশেষ মানুষের গা থেকে আসত। খামের উপর কোনো ঠিকানা লেখা নেই, কোনো ডাকটিকিট নেই, শুধু মাঝখানে নিখুঁত কালিতে আবিরের নামটা লেখা। আবির খামটা নিয়ে তার স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে অলরেডি আগের ২ দিনের ২টো চিঠি খোলা অবস্থায় রাখা ছিল। প্রথম রাতের চিঠিতে শুধু একটা লাইন লেখা ছিল, তুমি কি আমায় সত্যিই ভুলে গেছ আবির? দ্বিতীয় রাতে চিঠিতে লেখা ছিল, আমি খুব কাছেই আছি, আজ রাতে আমি নিজেই আসছি। আর আজ এই তৃতীয় রাতে যে চিঠিটা এসেছে সেটা বেশ ভারী। আবিরের হাত কাঁপছিল। সে ড্রয়ার থেকে পেপার কাটারটা নিয়ে সাবধানে খামটা কাটল। ভেতরে একটা নীল রঙের ইনল্যান্ড লেটার। চিঠিটা মেলতেই আবিরের চোখের মনি স্থির হয়ে গেল। দেওয়ালের টিকটিক শব্দটা যেন তার কানের কাছে হাতুড়ির মতো বাজতে লাগল। এই হাতের লেখা সে হাজার ভিড়ের মধ্যেও চিনে নিতে পারে। এটা অনন্যার হাতের লেখা, কিন্তু এটা কিভাবে সম্ভব? অনন্যা তো আজ থেকে ৫ বছর আগেই এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আবির নিজে তার জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে কেঁদেছিল। তাহলে আজ রাতে এই চিঠি কে দিয়ে গেল? চিঠির লাইনে চোখ রাখতেই আবির সময়ের স্রোতে ভেসে ৫ বছর পিছিয়ে গেল। কলেজ লাইফের সেই সোনালি দিনগুলো। অনন্যা ছিল এক মফস্বলের সাধারণ মেয়ে, শান্ত, চোখে এক আকাশ স্বপ্ন। আর আবির ছিল শহরের চঞ্চল ছেলে। অনন্যা আবিরকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত। আবিরের ছোটখাটো ইচ্ছে পূরণ করার জন্য অনন্যা নিজের হাতখরচের টাকা বাঁচিয়ে রাখত। কিন্তু কলেজ শেষ হতেই আবিরের জীবনে আসে এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি। প্রচুর টাকা, নতুন বন্ধু আর শহরের পার্টি লাইফ আবিরের মাথা ঘুরিয়ে দিয়েছিল। আস্তে আস্তে সে অনন্যাকে নিজের জীবনের একটা বোঝা ভাবতে শুরু করে। অনন্যার ফোন তোলা বন্ধ করে দেয়, মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেয়। অহংকার আবিরের চোখ অন্ধ করে দিয়েছিল। সেদিন ছিল ৫ই মার্চ। আকাশ মেঘলা ছিল। বিকেল ৪টের সময় অনন্যা আবিরকে টানা ১০ বার ফোন করেছিল। আবির তখন বন্ধুদের সাথে একটা পাবে বসে মদ্যপান করছিল। বন্ধুদের সামনে অনন্যার ফোন আসায় সে বিরক্ত বোধ করে। ১১ বারের মাথায় ফোনটা তুলে আবির চিৎকার করে উঠেছিল,
কি সমস্যা তোমার অনন্যা? কেন বারবার বিরক্ত করছো? ওপার থেকে অনন্যার কাঁদো কাঁদো গলা ভেসে এসেছিল। আবির, আমার খুব ভয় করছে। বাবা আজ রাতে আমার বিয়ে ঠিক করে দিয়েছে অন্য কোথাও। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি একবার আসবে ধর্মতলা বাসস্ট্যান্ডে? প্লিজ আবির, একবার এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আবির তখন নেশার ঘোরে বন্ধুদের হাসাহাসির মধ্যে রাগের মাথায় বলেছিল, তোমার এই রোজকার নাটক দেখার সময় আমার নেই। যেখানে ইচ্ছে যাও, মরগে। এই বলে আবির ফোনটা কেটে দিয়েছিল এবং ফোনটা সুইচড অফ করে দিয়েছিল। তার ঠিক ৩ ঘণ্টা পর রাত ৮টায় আবির যখন ফোন অন করে তখন অনন্যার ভাইয়ের একটা মেসেজ আসে। দিদি আর নেই। ধর্মতলা যাওয়ার পথে একটা লরি এসে দিদির ট্যাক্সিতে ধাক্কা মারে। স্পট ডেড। সেই একটা বিকেল আবিরের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। গত ৫ বছর ধরে সে এই অপরাধবোধের আগুনে পুড়ছে। যদি সেদিন সে ফোনটা না কাটত, যদি একবার গিয়ে অনন্যার হাতটা ধরত, তবে হয়তো অনন্যা আজ বেঁচে থাকত। এই ৫ বছরে আবির কোনোদিন হাসেনি, নতুন কোনো বন্ধু তৈরি করেনি। নিজেকে একাকিত্বের এই খাঁচায় বন্দি করে ফেলেছে। আবির চোখের জল মুছে আজকের এই বড় চিঠিটা পড়তে শুরু করল। অনন্যার সেই চেনা হাতের লেখা যেন কাগজের বুক থেকে জীবন্ত হয়ে উঠছিল। প্রিয় আবির, আমি জানি এই ৫টা বছর তুমি কিভাবে কাটিয়েছ। তুমি ভাবছ সেদিন তুমি আমার পাশে থাকলে আমি হয়তো বেঁচে যেতাম। তুমি নিজেকে প্রতিটা মুহূর্ত শাস্তি দিয়েছ। কিন্তু আবির, আজ তোমাকে সত্যিটা জানানোর সময় এসেছে, কারণ আমি আর তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আবির। হ্যাঁ, তুমি ঠিকই শুনছ। আমার বাবা সেদিন জানতে পেরেছিলেন যে আমি বাড়ি থেকে পালাচ্ছি। তিনি লোক পাঠিয়ে আমাকে ধর্মতলা পৌঁছানোর আগেই রাস্তা থেকে তুলে নেন। আর তোমার জীবন থেকে আমাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আমার পরিবার চারিদিকে রটিয়ে দেয় যে আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি। এমনকি একটা নকল দাহকার্য সাজানো হয়েছিল। বাবা আমাকে কলকাতার বাইরে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে বন্দি করে রেখেছিলেন। পরে আমার বিয়েও হয়ে যায়। কিন্তু আমি কোনোদিন তোমাকে ভুলতে পারিনি। সম্প্রতি আমার স্বামী এক দুর্ঘটনায় মারা যান এবং আমি জানতে পারি যে তুমি আমার মৃত্যুর শোকে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছ। আমি আর থাকতে পারলাম না আবির। আমি কলকাতায় ফিরে এসেছি। আমি এখন খুব কাছে। চিঠির একদম শেষ লাইনে লেখা ছিল, যদি পারো তোমার ব্যালকনি থেকে নিচের কৃষ্ণচূড়া গাছটার দিকে একবার তাকাও। আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, যেমনটা ৫ বছর আগে দাঁড়িয়ে থাকতাম। আবির স্তব্ধ হয়ে গেল। অনন্যা বেঁচে আছে? সে মরেনি? এই ৫ বছরের কান্না, এই ৫ বছরের একাকিত্ব তবে একটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল? আবির ডেস্কে চিঠিটা ফেলে রেখে পাগলের মতো ব্যালকনির দিকে দৌড়ে গেল। আবির ৪ তলার ব্যালকনির রেলিং ধরে নিচে টিকচে তাকাল। বাইরে তখন হালকা কুয়াশা। স্ট্রিট লাইটের হলদেটে আবছা আলোয় রাস্তার ওপারে সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা সাদা শাড়ি, চুলগুলো পিঠের ওপর ছড়ানো, ঠিক যেন অনন্যা। আবির আর একটা সেকেন্ডও নষ্ট করল না। লিফটের বোতাম টিপলে দেরি হবে ভেবে সে সিঁড়ি দিয়ে পাগলের মতো নিচে নামতে লাগল। ৪ তলা, ৩ তলা, ২ তলা। তার হৃদস্পন্দন তখন প্রতি মিনিটে ১৫০ বার ড্রাম পেটাচ্ছে। ফ্ল্যাটের লোহার মেইন গেটটা ধাক্কা দিয়ে খুলে সে যখন জনহীন ফাঁকা রাস্তায় এসে দাঁড়াল, ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগল। মেয়েটি তখনও গাছটার নিচে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আবির কাঁদতে কাঁদতে বলল, অনন্যা, তুমি বেঁচে আছো? ভগবান, আমি জানতাম তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। আমাকে ক্ষমা করে দাও অনন্যা, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটি কোনো কথা বলল না। সে খুব ধীরে ধীরে, একদম যান্ত্রিকভাবে আবিরের দিকে ঘুরতে শুরু করল। আবির ১ পা এগিয়ে গেল হাত বাড়িয়ে,
কিন্তু যখন মেয়েটি সম্পূর্ণ ঘুরে স্ট্রিট লাইটের আলোর নিচে দাঁড়াল, আবিরের পায়ের তলার মাটি সরে গেল। তার গায়ের রক্ত 1 সেকেন্ডে হিম হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে একটা তীব্র ঠান্ডা স্রোত নেমে গেল। মেয়েটির কোনো মুখ নেই, সেখানে কোনো চোখ নেই, কোনো নাক নেই, কোনো ঠোঁট নেই। একতাল মসৃণ ফ্যাকাশে চামড়া বসানো রয়েছে মাথার ওপর। সেই মুখহীন অবয়বটা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, কিন্তু আবিরের মনের ভেতরে একটা তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পেল সে। আবির চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তার চারপাশের রাস্তা, কৃষ্ণচূড়া গাছ, ফ্ল্যাটের দেওয়ালগুলো কেমন যেন কাঁপতে লাগল, ঠিক যেমন জলের নিচে কোনো ছবি কাঁপতে থাকে। আবিরের মাথাটা ঘুরে উঠল এবং সে সজোরে মাটিতে আছড়ে পড়ল। চারদিক অন্ধকার হয়ে গেল। যখন আবিরের জ্ঞান ফিরল, সে দেখল সে মাটির রাস্তায় নেই। সে একটা নরম বিছানায় শুয়ে আছে, কিন্তু চারপাশটা তার ফ্ল্যাটের মতো নয়। ঘরের দেওয়ালগুলো একদম ধবধবে সাদা, কোনো আসবাবপত্র নেই, কোনো ফ্যান নেই, শুধু তার মাথার কাছে একটা বড় মনিটর চলছে, যা থেকে বিপ বিপ শব্দ আসছে। তার সামনে সবুজ রঙের অ্যাপ্রন পরা দুজন ডাক্তার দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছেন। আবির উঠে বসার চেষ্টা করতেই একজন প্রবীণ ডাক্তার তার দিকে এগিয়ে এলেন এবং তার কাঁধে হাত দিয়ে বললেন, শান্ত হন আবিরবাবু, একদম উত্তেজিত হবেন না, কোনো ভয় নেই। আবির কাঁপতে কাঁপতে তার নিজের হাত দুটোর দিকে তাকাল। সে চমকে উঠল। তার হাত দুটো এক ২৬ বছরের যুবকের নয়। চামড়া কুঁচকে গেছে, হাতের শিরাগুলো নীল হয়ে ভেসে উঠেছে। অনন্যা, সেই মুখহীন মেয়েটা? আবিরের চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে দুর্বল হাতে বিছানার চাদর আঁকড়ে ধরে কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, আমি আমি একটু আগে কোথায় ছিলাম? আমি নিচে কৃষ্ণচূড়া গাছটার তলায় একটা মেয়েকে দেখলাম। ওটা কে ছিল? আমার ফ্ল্যাটটা কোথায়? আমার সঙ্গে কি হচ্ছে? ডাক্তারবাবু অন্য ডাক্তারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবিরের বিছানার পাশে বসে শান্ত গলায় বললেন, আবিরবাবু, শান্ত হয়ে আমার কথা শুনুন। কোনো চিঠি আসেনি। নিচে কোনো কৃষ্ণচূড়া গাছও নেই, আর আপনার কোনো ফ্ল্যাটও নেই। কাপা গলায় সে বলল, না না, এটা হতে পারে না। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি সেই চিঠি। অনন্যার হাতের লেখা ছিল। ও মরেনি, আপনারা ভুল বলছেন। ডাক্তারবাবু বললেন, অনন্যা আজ থেকে ৫ বছর আগে মারা যায়নি আবিরবাবু। আজ থেকে ঠিক ৫০ বছর আগে আপনাদের সেই গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। আবির স্তব্ধ হয়ে গেল। ৫০ বছর আগে? মানে? ডাক্তারবাবু বুঝিয়ে বলতে লাগলেন, সেদিন ৫ই মার্চ আপনি যখন অনন্যার ফোনটা কেটে দেন, অনন্যার ট্যাক্সি নিয়ে আপনার কাছেই আসছিল। আপনিও পাবো থেকে বেরিয়ে অনন্যাকে খোঁজার জন্য গাড়ি নিয়ে বেরোনো। তারপর আপনাদের দুজনের দেখা হয়। আপনারা দুজনেই ভেবেছিলেন কি আপনারা পরিবারের থেকে দূরে কোথাও গিয়ে একটা নতুন জীবন শুরু করবেন। আপনারা তাড়াহুড়ো করে ট্যাক্সি নিয়ে রওনা দিলেন। তারপর আপনাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অনন্যা ঘটনাস্থলেই মারা যায়, আর আপনার মাথায় গভীর চোট লাগে। আপনি গত ৫০ বছর ধরে কোমা আছেন। আবির পাথরের মতো বসে রইল। ডাক্তারবাবু বলতে থাকলেন, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত। আপনার মস্তিষ্কের স্মৃতিগুলোকে সচল রাখার জন্য আমরা একটা বিশেষ নিউরোচিপ ব্যবহার করেছিলাম। আপনি গত ৫০ বছর ধরে আপনার মনের ভেতরে তৈরি করা এক কাল্পনিক জগতে বেঁচেছিলেন, যেখানে আপনার মনে হতো আপনি চিরযুবক, আপনি একা একটা ফ্ল্যাটে থাকেন আর অনন্যা আপনাকে ছেড়ে গেছে। আপনার অপরাধবোধ আপনাকে সত্য গ্রহণ করতে দেয়নি, তাই আপনার মস্তিষ্ক এই মিথ্যা জগৎ তৈরি করেছিল। তাহলে ওই চিঠিগুলো রোজ রাত ১২টায় আসত যে? আবিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তারবাবু ধীরে ধীরে একটি আয়না আবিরের সামনে ধরলেন। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আবির স্তব্ধ হয়ে গেল। ও
ওপারের ঘরে একটা হসপিটাল বেডে একটা শরীর শুয়ে আছে, এক বৃদ্ধ মানুষের শরীর। চুলে একটাও কালো গোছা নেই, অক্সিজেনের মাস্ক লাগানো। আবির বুঝতে পারল ওটাই তার আসল শরীর, বয়সের ভারে জীর্ণ। আর সেই বিছানার পাশে বসে এক বৃদ্ধা মহিলা কাঁদছেন। তার চুলে পাক ধরেছে, কপালে বলিরেখা, কিন্তু তার চোখ দুটো অবিকল অনন্যার মতো। অনন্যার মা। তিনি বৃদ্ধ আবিরের হাতটা ধরে কাঁদছেন আর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলছেন। ডাক্তারবাবু বললেন, ওই চিঠিগুলো অন্য কিছু নয় আবিরবাবু, অনন্যা তো মারা গেছে, কিন্তু অনন্যার মা অনেক বছর ধরে রোজ এই হাসপাতালে আসেন। এই কথাটা অনন্যার মাই শুধু জানতেন যে আপনারা দুজন দূরে কোথাও গিয়ে নতুন করে একটা জীবন শুরু করতে যাচ্ছিলেন। উনি জানতেন অনন্যা কেন আপনাকে কখনো খোলাখুলি কিছু বলতে পারেনি। উনি জানতেন ওর বাবার সামনে অনন্যার গলাটা কিভাবে আটকে যেত। তিনি রোজ রাত আপনার বিছানার পাশে বসেন এবং আপনার কানে কানে অনন্যার পুরনো ডায়েরির পাতাগুলো পড়ে শোনান। আর তাই মৃত্যুর আগে অনন্যা যা যা লিখে রেখেছিল ডায়েরিতে তা উনি আজও আপনাকে রোজ পড়ে শোনান। শেষ পাতাটা শুনবেন? আবিরের সারা শরীর কাঁপছিল। তিনি মাথা নাড়লেন। ডাক্তারবাবু পকেট থেকে একটা পুরনো, হলদেটে হয়ে যাওয়া ডায়েরির পাতা বের করলেন, যার ভাজে ভাজে 50 বছরের ছোঁয়া লেগে আছে। তিনি আস্তে আস্তে পড়তে শুরু করলেন। মা, আজ লিখছে এমন কিছু কথা যা মুখে বলা সাহস আমার কোনোদিন হয়নি। তুমি জানো, তাই না? তুমি তো একমাত্র মানুষ যে কখনো আমাকে জিজ্ঞেস না করেও বুঝে নিতে পারততে আমার চোখের কোণে জমে থাকা না বলা কথাগুলো। তুমি যখন রাতে আমার ঘরে এসে চুপচাপ আমার পাশে বসতে, তখন কিছু না বলেই বুঝে যেতে আমি কাঁদছি কেন। তুমি কখনো বলনি ভুলে যা ওকে। তুমি শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে। সেই স্পর্শেই আমি বুঝতাম তুমি আমার কষ্টটা বহন করছো আমার সাথেই। যদি কোনোদিন আবির এই পাতাটা পড়ে তাকে বলে দিও, আমার ভালোবাসা সত্যি ছিল। ডাক্তার আবার বললেন, আপনার চিপ লাগানো মস্তিষ্ক অনন্যার মায়ের সেই গলার আওয়াজ আর স্মৃতিগুলোকেই চিঠির আকারে আপনার কাল্পনিক জগতের দরজার নিচ দিয়ে পাঠাচ্ছিল। আপনার মস্তিষ্ক চাইছিল আপনি এবার এই কোমা থেকে জেগে উঠুন। আবির সব কিছু বুঝতে পারল। অনন্যা তাকে ছেড়ে যায়নি, সে নিজেই অনন্যাকে হারিয়ে ফেলেছিল। আর এই 50 বছর ধরে অনন্যার পরিবার তাকে ভালোবেসে আগলে রেখেছে। তার কাল্পনিক সাদা ঘরটা আস্তে আস্তে কাচের মতো ভেঙে পড়তে লাগল। আবির চোখ বন্ধ করল। ঠিক সেই মুহূর্তে আইসিইউ কেবিনে শুয়ে থাকা 50 বছর ধরে কোমায় থাকা বৃদ্ধ আবিরের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক শান্ত, অমলিন হাসি। হঠাৎ করেই চারপাশের নীরবতা ভেঙে মনিটর থেকে ভেসে এলো বিপ বিপ শব্দ। এক মুহূর্তের মধ্যে মনিটরের ওঠানামা করা রেখাটা থেমে গিয়ে সোজা হয়ে গেল। নার্সরা ছুটে এলো। ডাক্তারবাবুর চোখে বিস্ময় আর আবেগের ছাপ ফুটে উঠল। যেন 50 বছর ধরে ঘুমিয়ে থাকা একটা অসমাপ্ত গল্প অবশেষে তার শেষ পাতায় এসে পৌঁছালে। অনন্যার বৃদ্ধা মা আবিরের হাতটা ধরে নীরবে কেঁদে উঠলেন। কিন্তু ডাক্তারবাবুরা জানেন এই কান্না কষ্টের নয়। আবির আজ 50 বছরের বন্দিদশা থাকা থেকে মুক্ত হয়ে তার অনন্যার কাছে ফিরে গেছে, যেখানে কোনো মোবাইল ফোন নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই। সমাপ্ত।